আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি সাফওয়াত হোসেন। প্রথমে শুরু করছি একটা সুখবর দিয়ে। জামাল ভুঁইয়া, তারেক কাজী এবং হামজা চৌধুরীর পর চতুর্থ প্রবাসী ফুটবলার হিসাবে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি চারজন ভাই, যাদের মধ্যে দুইজন আসলে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের পরিবার যদি সম্মতি পাওয়া হয় তাহলে বাফুফে আমরা ইতিমধ্যে জেনেছি তাদের পরিবার সম্মতি দিতে আগ্রহী এবং রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যে এটা যদি সত্যি আসলে বাংলাদেশের জন্য তারা খেলে আর বাংলাদেশের দলের জন্য আসলে এটা সত্যি একটা সুখবর। কারণ বাংলাদেশে ইতিমধ্যে আমরা জানি যে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন বিদেশি ফুটবলার আসলে খেলছে। তো আর দুজন যদি এখানে যুক্ত হয় তাহলে বাংলাদেশ ফুটবল আসলে যেমনটা বলছিলাম, হামজা চৌধুরী, তারেক কাজী এবং জামাল ভুঁইয়া ইতিমধ্যে আমাদের সাথে খেলছে এবং চতুর্থ সামিত সোম হলে হয়তো ফুটবলের একটা নতুন রকমের বিপ্লবী হবে বলে আমি আশা করছি। এবার আসি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের টান উত্তেজনাপূর্ণ একটা খেলা হয়েছে গতকাল রাতে এবং সেইখানে আপনি জেনে থাকবেন 13 গোলের মতো একটা রোমাঞ্চকর লড়াই হয়েছে, যে লড়াইয়ে বার্সেলোনা শেষ পর্যন্ত লড়াই করে হার মেনে নিয়েছে। আপনার মতামত? দেখুন, বার্সেলোনা শুরু থেকে আসলে ম্যাচটি সেভাবে নিজেদের আয়ত্তে রাখতে পারে নাই। আপনি হয়তো বা জেনে থাকবেন, বার্সেলোনা শুরুতেই 23 মিনিটে কিন্তু প্রথম গোলটি হজম করে। সে গোলটি দিয়েছিলেন আমাদের লাউতারো মার্টিনেজ। সে কিন্তু আপনি এটাও জেনে থাকবেন, সে কিন্তু গত ম্যাচে অর্থাৎ বার্সার সাথেই যে আরেকটি ম্যাচ ছিল যাদের 3-3 গোলে আসলে ড্র হয়েছিল, সেই ম্যাচে কিন্তু সে পায়ের গোড়ালিতে ইনজুরি হয়েছিল। তো এই ম্যাচটা 45 মিনিট পর্যন্ত একদম নিষ্প্রভ ছিল, সেভাবে খেলা এই ম্যাচটা আসলে তার জন্য শঙ্কাময় ছিল যে সে খেলতে পারবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত সে খেলে আসলে গোলটি করেছেন এবং সে এমনটিও জানিয়েছে সোশ্যাল মাধ্যমে, গণমাধ্যমে, যে সে আসলে অনেকগুলো কেঁদেছে ম্যাচ খেলার জন্য। তো শেষ পর্যন্ত আসলে ইন্টার মিলান তাদের এই শিরোপার লড়াই এক ধাপ এগিয়ে ফাইনালে পৌঁছে গেছে। আর বার্সা আসলে তাদের হতাশা নিয়ে আবার এই ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগটা আসলে শেষ করেছে এবারের আসর। ইন্টার মিলানের ভালো খেলার পেছনে যদি আমি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা আপনাকে বলি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইনার সোমার, ইন্টার মিলানের গোলরক্ষক, যে 2 লাখ মিলে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলে 14টা সেভ দিয়েছে। অনেকগুলো, এটা অনেক। এবং প্রায় 15 বছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কিন্তু একটা রেকর্ড করেছে ডামফ্রিজ। রেকর্ডটা হচ্ছে 2 গোল প্লাস 3টা অ্যাসিস্ট করেছে, তাও সেমিফাইনালের মতো একটা লিগে, যেখানে 4 আর 3 7 আর 13 গোলের মধ্যে, মানে 5 গোলের মধ্যে সরাসরি তার অবদান। এর মধ্যে আমরা ক্রিকেটে ফিরে আসছি। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যে খুব ভালো পারফরমেন্স করেছে ঘরের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে। সে কিন্তু আমরা জানি যে টেস্ট র্যাঙ্কিং বর্তমানে 2 অবস্থান করছে। এবং আমরা আরো একটি তথ্য পেয়েছি, রোহিত শর্মা, যে কিন্তু ভারতের একজন অন্যতম স্টার ক্রিকেটার, তিনি কিন্তু আমাদের ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? প্রথমে যেহেতু মিরাজ নিয়ে শুরু করছেন, মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট 4 ইনিংসে 3 বার 5 উইকেট পেয়েছে এবং ব্যাটিং এ লাস্ট ইনিংসে একটা সেঞ্চুরি ছিল, এবং সেটা সুবাদে মিরাজ এখন র্যাঙ্কিং এ 2 অবস্থান করছে। আর আমি যদি রোহিত শর্মার কথা বলি, রোহিত শর্মা ইন্ডিয়ান কালচারটা একটা ক্রিকেটার কালচার। সেখানে রোহিত শর্মাকে হিটম্যান হিসাবে সবাই আমরা চিনি। রোহিত শর্মার যদি আমরা একটু টেস্ট ক্যারিয়ারটা নিয়ে একটু কথা বলি, রোহিত শর্মা 66টা ম্যাচ খেলেছেন, 116টা ইনিংস, 4302 রান করেছেন এবং তার সর্বোচ্চ রান 212 এবং এভারেজ নিয়ার 41, এবং তার 50 18টা এবং 12টা সেঞ্চুরি সে করেছে এবং তার একটা 212 রানের ট্রাবল সেঞ্চুরিও আছে টেস্ট ক্রিকেটে। এবং টেস্ট ক্রিকেটের যদি তার স্টার্টটা আরেকটু ভালো হইতে পারতো, যে সে যদি শুরুর দিক থেকে ওপেনিং খেলতো, কিন্তু আমরা দেখেছি যে কখনো 5 নাম্বার, কখনো 3 নাম্বার, কখনো 6-7 এভাবে খেলার কারণে তার স্টার্টটা আসলে, মানে রোহিত শর্মা অবশ্যই সেটা ভালো, কিন্তু রোহিত শর্মার সাথে হয়তো আরেকটু বেটার হতে পারতো। হ্যাঁ, আমরা এটাও জানি সে কিন্তু হিটম্যান হিসেবেই পরিচিত। সে কিন্তু টি-20 খেলতে সচরাচর স্বাচ্ছন্দ্য বোধ করে। টি-20 এবং ওয়ানডে ফরম্যাট দুটোর জন্যই আসলে তিনি হিটম্যান হিসেবে পরিচিত। ভারতীয় ক্রিকেটে ইতিমধ্যে অনেক বড় বড় স্টার এসেছে যারা আসলে ভালো করছে, তরুণরা, যার কারণে হয়তো বা তার এই সিদ্ধান্ত। আমরা আপনাকে আর তরুণদের সুযোগ দেওয়ার জন্য এটা আসলে এখনই সর্বোত্তম সময়। বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে, নিউজিল্যান্ডকে বিশাল বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যে তারা সিরিজ জিতে নিয়েছে এবং এই ম্যাচে আমরা জানি বাংলাদেশ 2টা সেঞ্চুরি করেছেন, নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। নিউজিল্যান্ডকে এভাবে উড়িয়ে দেওয়াটাকে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ আসলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ এই টিম আজকে তাদের সিরিজটি নিশ্চিত করেছে। বাংলাদেশ শুরুতেই ব্যাট করতে নেমে 344 রান করে, যার বিপরীতে তারা 5টি উইকেট হারিয়েছে।
প্রথমের দিকে একটু ধাক্কা খেয়েছিল বাংলাদেশ, তারপরে আসলে নুরুল হোসেন এবং মহিদুল ইসলাম অঙ্কন, যাদের দুর্দান্ত 225 রানের জুটি বেঁধেছিল, পার্টনারশিপ যেটা এবং তারা দুইজনে কিন্তু সর্বোচ্চ, এবং তারা কিন্তু দুইজনই সেঞ্চুরি করে আসলে ফিরেছে। তো যাদের কারণে আসলে এতগুলো রান হয়েছে। তো রানটি তারা করতে নেমে নিউজিল্যান্ড কিন্তু প্রথম থেকে আসলে সেরকম ভালো ক্রিকেট খেলতে পারেনি। তারা 257 রানে তাদের সবগুলো উইকেট হারিয়ে ফেলে। তো যার ফলাফল স্বরূপ বাংলাদেশ 87 রানে ম্যাচটি জিতে এবং সিরিজটিও তারা কিন্তু নিশ্চিত করে ফেলে। তো এখানে পারভেজ হোসেন কিন্তু শুরুতেই আমরা জানি বাংলাদেশের পক্ষে ব্যাট করতে নেমে 8 রানে প্রথমে আসলে আউট হয়ে যায়। তারপরে বিজয় 39 রান করে এবং নাইম শেখ আমরা দেখছি 40 রান করে। তো বিজয় এই যে ধারাবাহিকভাবে তার এই 30+ স্কোর এটা কিন্তু করে চলেছে, সে কিন্তু 50 দেখা পাচ্ছে। এখানে একটু তার সময় নিয়ে খেলা উচিত। প্রথম ম্যাচে 45 বলে 38 রান করার পরে আজকের ম্যাচে মাত্র 1 রান বেশি করেছে, 39 রান আউট হয়েছেন। এবং এখন ক্রিকেটে যে প্রতিযোগিতা চলতেছে, সেই প্রতিযোগিতায় ঠিক হলে বিজয়কে আরো ভালো করতে হবে এবং তার ব্যাটিং এর দিকে আরেকটু নজর দেওয়া উচিত। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটি ইস্যু চলে আসে, মোসাদ্দেক হোসেন, যে কিন্তু 5 উইকেট পেয়েছে আজকে আমরা জানি, যার অনবদ্য বোলিং এ কিন্তু আসলে নিউজিল্যান্ডকে আসলে এত অল্প রানে হারানো সম্ভব হয়েছে। তো আমরাও আশাবাদ ব্যক্ত রাখবো যে তৃতীয় ম্যাচটিও আসলে বাংলাদেশ ভালো খেলুক। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, পিএসএল এ নাহিদ রানা এবং রিশাদ হোসেন খেলতেছে, আমরা যেটা জানি। এখন ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব বা যে ধরনের একটা কঠিন পরিস্থিতি বিরাজ করতেছে, গতকাল রাতে একটা সময় ভারত পাকিস্তান আক্রমণ করে এবং পাকিস্তানও পরবর্তী সেটার জবাব দেয়, এবং এই সংঘাতের মধ্যে তাদেরকে পাকিস্তানে থাকাটা আপনি কিভাবে দেখেন? দেখুন, তারা কিন্তু আসলে এখানে বাংলাদেশি হয়ে তারা বাংলাদেশকে আসলে পিএসএল এ তুলে ধরছে। তো আমার মনে হয় না এখানে রাজনীতি এবং ক্রিকেট একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আছে। এখানে হয়তোবা ভারত পাকিস্তান আসলে তাদের সমঝোতা করে যুদ্ধটি আসলে বন্ধ হবে, যেটি যুদ্ধ পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে। আমরাও চাই যুদ্ধ নয়, শান্তি চাই। অবশ্যই সমঝোতার মধ্যে একটা শান্তি এবং ভালো একটা পরিস্থিতি তৈরি হোক, এবং ক্রিকেট বা বিনোদন সবসময় আগে যেরকম একটা স্বাভাবিক অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে আসুক। আমাদের আজকের সবুজ মাঠের আয়োজন এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।